আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি নবম দশম শ্রেণীর রসায়নের তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। আমি ইতিপূর্বে আরো 3টি পার্ট আলোচনা করছি। তোমরা এই 3টি পার্ট দেখে আসবে, তাহলে এই পার্টটি বুঝতে তোমাদের জন্য সুবিধা হবে। আমি আজকের পার্ট লিখে রাখছি। আজকের পার্ট হচ্ছে মৌলের শতকরা পরিমাণ হতে আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়। এটাই হচ্ছে এই অধ্যায়ের শেষ পার্ট। এরপরে আমাদের এই অধ্যায়টা শেষ হয়ে যাবে। আমি এই সূত্রটা মৌলের শতকরা পরিমাণ হতে আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় সূত্রটা লিখে রাখছি। শরীয়তে আপেক্ষিক প্রকারের পারমাণবিক আর ভর তো ভরই। দেখলাম আপেক্ষিক পারমাণবিক ভর সমান হচ্ছে am1 প্লাস bm2 প্লাস cm3 বাই 100। আচ্ছা, সূত্রটা এভাবে করে তোমরা পড়ে নিবা। এ হচ্ছে কি প্রথম আইসোটোপের শতকরা। প্রথম আইসোটোপের শতকরা এ হচ্ছে প্রথম আইসোটোপের শতকরা। তাহলে বি কি? বি হচ্ছে দ্বিতীয় আইসোটোপের শতকরা। সি কি? সি হচ্ছে তৃতীয় আইসোটোপের শতকরা। m1 কি? m1 প্রথম মৌলের ভর, m2 কি? দ্বিতীয় মৌলের ভর, m3 তৃতীয় মৌলের ভর। আমি আরেকবার বিষয়টা একটু ক্লিয়ার করি। প্রথমে সূত্রটা করব আপেক্ষিক পারমাণবিক ভর সমান am1 প্লাস bm2 প্লাস cm3 বাই 100। এ প্রথম মৌলের শতকরা, বি দ্বিতীয় মৌলের শতকরা, সি তৃতীয় মৌলের শতকরা। m1 প্রথম আইসোটোপের ভর, m2 দ্বিতীয় আইসোটোপের ভর, m3 তৃতীয় আইসোটোপের ভর। আমরা একটা অঙ্ক করি, তাহলে তোমরা বিষয়টা আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। এটা মূলত আইসোটোপ, আমি ভুলে মোল বলে ফেলছি। সমস্যা নাই, মানে শুধু মোল আর আইসোটোপ, এটাতে সমস্যা হওয়ার কথা না। আমরা এখানে লিখে রাখি, প্রথমে লিখলাম আইসোটোপ। একটা প্রশ্ন দিচ্ছি, প্রশ্ন থেকে আমরা অঙ্কটা করাবো। পরে লিখলাম শতকরা। শতকরা উপরে আইসোটোপ, নিচে কি লিখলাম? শতকরা। ধরো আমরা এখানে 3টা মৌল লিখি, অক্সিজেন 16, এরপর অক্সিজেন দিয়ে 17 লিখলাম, এরপর অক্সিজেন লিখে 18 লিখি। লেখার পরে আমরা এগুলো শতকরা পরিমাণ গুলো দিই। ধরো প্রথমটা দিলাম 96.25, পরেরটা দিলাম 2.96%। এই পরিমাণটা একটু এভাবে করে আমি একটু এই পরিমাণটা ক্যালকুলেশন করে দিতে হবে। 100 দিয়ে 25 প্লাস 2.96, 0.79, মানে এটার পরিমাণ 0.79% আমি দিয়ে দিলাম। এখন প্রশ্ন করা হয়েছে উদ্দীপক হতে আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো। আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো, এটা হচ্ছে প্রশ্ন। তো আমাদের প্রথমে কি করতে হবে? আমরা প্রথমে সূত্রটা একটু লিখে নিই পাশ দিয়ে। আপেক্ষিক পারমাণবিক ভর, যেহেতু 3টা আইসোটোপ আছে, তাহলে আমাদের সূত্র পুরোটা হবে m1 প্লাস bm2 প্লাস cm3 বাই 100। এবার দেওয়া আছে, আমাদের লিখতে হবে। এ হচ্ছে প্রথম মৌলের শতকরা। প্রথম মৌলের শতকরা এই সমান আছে কত? 96.25, 96.25% লিখে নিলাম। বি হলো দ্বিতীয় মৌলের শতকরা, দ্বিতীয় মৌলের শতকরা হলো 2.96%, সেটাও লিখে নিলাম। এবার সি তে আসে, সি হলো তৃতীয় মৌলের শতকরা, তৃতীয় মৌলের শতকরা আছে 0.79%। m1 কি? m1 প্রথম আইসোটোপের ভর, প্রথম আইসোটোপের ভর আছে 16, m1 সমান 16। m2 দ্বিতীয় আইসোটোপের ভর, দ্বিতীয় আইসোটোপের ভর m2 সমান আছে 17। সরি, এটা 17 হবে, প্রশ্ন একটু ভুল হয়েছে, 17। এবার m3 তৃতীয় আইসোটোপের ভর, তৃতীয় আইসোটোপের ভর আছে কত? 18। আমরা এখন মান বসাবো, রেজাল্ট বের করে আমরা দাগ এটা দিয়ে লিখলাম, দাগ এটা দিয়ে নিলাম, নিচে আছে 100, 100 দিয়ে নিলাম। এর জায়গায় হবে 96.25 ইনটু m1 হচ্ছে 16 প্লাস বি আছে 2.96 ইনটু m2 আছে 17 বছর প্লাস সি আছে কত? সি আছে 0.79 ইনটু 18 আর নিচে 100। আশা করি বুঝতে পারছি। আমরা এবার ক্যালকুলেশনটা করে রেজাল্ট বের করে নিই। ভাগ 96.25 ইনটু 16 প্লাস 25 ইনটু 16 প্লাস এরপরে 2.96 ইনটু 17 প্লাস 17 না তো 96.25 ইনটু 16 প্লাস 2.96 ইনটু 17
প্লাস 0.79 ইন্টু 18, ক্যালকুলেশন করে যেটা পেলাম সেটাকে 100 দিয়ে ভাগ করে দিলাম, 16.04 পেলাম আমরা, 16.04। এটাকে এক কথায় 16 লেখা। আমি একটু প্রথম থেকে বিষয়টা একটু বুঝিয়ে দিই। আমরা একটা প্রশ্ন লিখছি, প্রথমে আইসোটোপ পরে হচ্ছে শতকরা। আইসোটোপ দিয়ে দিলে অক্সিজেনের 3টা আইসোটোপ 16, 17, 18, আর পরিমাণ দিয়ে দিলে শতকরা। আমরা প্রথমে সূত্র লিখে নিলাম, আপেক্ষিক পারমাণবিক ভর সমান AM1 প্লাস BM2 প্লাস CM3/100। এ প্রথম মৌলের শতকরা, বি দ্বিতীয় মৌলের শতকরা, সি তৃতীয় মৌলের শতকরা। প্রথম মৌলের শতকরা আছে এ সমান 96.25%, 96.25% লিখে। বি দ্বিতীয় মৌলের শতকরা, বি দ্বিতীয় মৌলের শতকরা আছে 2.96, 2.96 লিখে। সি তৃতীয় মৌলের শতকরা, তৃতীয় মৌলের শতকরা 0.79 আছে, 0.79% লিখে নিলাম। M1 হচ্ছে প্রথম মৌলের ভর, প্রথম মৌলের ভর আছে 16, 16 লিখে নিলাম। M2 দ্বিতীয় মৌলের ভর 17, 17 লিখে নিলাম। M3 তৃতীয় মৌলের ভর, তৃতীয় মৌলের ভর সমান 18 লিখে নিলাম। নেওয়ার পরে আমরা মানগুলো বসাই দিলাম। এই দেখো, এ এর জায়গায় এর মান বসালাম, ইনটু M1 এর জায়গায় M1 16 বসালাম, প্লাস বি এর জায়গায় বি এর মান 2.96 কিছু না মানে ইনটু, আর M2 এর জায়গায় 17 বসাই দিলাম, প্লাস সি এর জায়গায় বসাবো কত 0.79 কিছু না মানে ইনটু M3 আছে 18 বসাই দিলাম, ভাগ করে দিলাম 100 দিয়ে, ভাগ করতে 16.04 আসছে, অর্থাৎ 16। আশা করি বুঝতে পারছি। আসলে এই অঙ্কটা যদি আমি একটু ভিন্নভাবে করে দিই, এরকম করে দিই, ধরো আমরা 3টা আইসোটোপ না দিয়ে শুধুমাত্র 2টা আইসোটোপ দিলাম, যেমন সেটা হতে পারে আমরা ক্লোরিন দিলাম, ক্লোরিন 35, এরপর ক্লোরিন লিখে দিলাম, এখানে দিলাম 37, একটা দিলাম 35 আর একটা দিলাম ক্লোরিন 37। আর এখানে এই বিষয়টা একটু মুছাই, এখানে ধরো একটাতে দিলাম 75%, এটাতে দিলাম 25%। এখন তোমার আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে বলছে। দেখো আমাদের সূত্র আমরা আগে দেওয়া আছে, এবার লিখে নিই। M1 কত আছে? M1 আছে 35, M2 কত আছে? M2 সমান আছে 37। এরপরে এ প্রথম মৌলের শতকরা আছে 75%, বি দ্বিতীয় মৌলের শতকরা আছে 25%, কিন্তু সি কিন্তু নাই, আবার M3 ও নাই। তাহলে আমরা শুধু সূত্রের দুইটা অংশ লিখবো, আপেক্ষিক পারমাণবিক ভর সমান সূত্র লিখবো কি, A M1 প্লাস B M2 বাই 100। মানে যখন সূত্রের তিনটা অংশ দেওয়া থাকবে তখন সূত্রের তিনটা অংশ হবে, যখন দুইটা অংশ দেওয়া থাকবে তখন দুইটা অংশ হবে। এবার আমরা অঙ্কটা করে ফেলি। এর মান আছে কত? এর মান আছে 75, M1 আছে 35, প্লাস বি আছে 25, M2 আছে 37, নিচে হচ্ছে 100। যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 35.5 পাবো, 35.5। আশা করি বুঝতে পারছি, এভাবে করে নিবা। এবার আসি আমরা, ধরো এই পার্টের মধ্যে একটা হার্ড প্রশ্ন হয়, ওই প্রশ্নটা আমরা একটু করবো আজকে। এখন দেখো আমাদের, ধরো শতকরা পরিমাণ দিয়ে দেয়, শতকরা পরিমাণ দিলে আমরা আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করি, খুব সহজেই সেটা নির্ণয় করতে পারি। তোমরা কিছুক্ষণ আগে দেখতে পাইছো। এখন যদি আমরা এরকম করে দিয়ে দিই, ধরো প্রথমে দিয়ে দিলাম সব আইসোটোপ, প্রশ্নটা একটু করি আগে, তাহলে তোমরা এই বিষয়টা একটু বুঝবে। ধরো আইসোটোপ লিখলাম উপরে, নিচে লিখলাম শতকরা, নিচে লিখলাম আপেক্ষিক পারমাণবিক ভর, আপেক্ষিক পারমাণবিক ভর। এখন আইসোটোপ আমরা দিয়ে দিলাম কপার 63, আরেকটা আইসোটোপ দিয়ে দিলাম কপার 65, কপার 63 আর দিয়ে দিলাম কপার 65, এটার পরিমাণ দিয়ে দিলাম 65.5। এখন প্রশ্ন করা হয়েছে মৌলগুলো শতকরা নির্ণয় করো। প্রশ্নটা আমরা একটু লিখি, মৌলগুলো না, আইসোটোপ গুলোর শতকরা, আইসোটোপ গুলোর শতকরা পরিমাণ নির্ণয় করো, শতকরা পরিমাণ নির্ণয় করো। প্রশ্ন করছে কি, আইসোটোপ গুলো শতকরা পরিমাণ নির্ণয় করো। এখন আমরা এবার ক্যালকুলেশনটা কিভাবে করতে পারি, অঙ্কটা কিভাবে করতে পারি, একটু জটিল হতে পারে, তবে আশা করি বুঝবা। আমি সহজভাবে বোঝানোর চেষ্টা করব। দেখো আমাদের প্রথম মৌলের ভর আছে, তাহলে আমরা দেখে নিই প্রথম মৌলের ভর 63, দ্বিতীয় মৌলের ভর আছে M2 সমান আছে 65, আর আপেক্ষিক পারমাণবিক ভর দিয়ে দিয়েছে তারা, তাই আপেক্ষিক পারমাণবিক ভরটা আমরা লিখে নিই। আপেক্ষিক পারমাণবিক ভর আছে কত? 63.5, সেটাও লিখে নিই। এরপরে আমাদের বলছে শতকরা নির্ণয় করো। শতকরা হচ্ছে প্রথম মৌলের শতকরা A আর দ্বিতীয় মৌলের শতকরা B। এখন প্রথম মৌলের শতকরা যদি আমরা X% ধরি, দ্বিতীয় মৌলের শতকরা হবে 100 বিয়োগ X।
এটা হচ্ছে x%, তাহলে পরেরটা হবে কি 100 বিয়োগ x%। আচ্ছা, এই বিষয়টা আমি একটু তোমাদেরকে একটু বুঝাই। ধরো সকল আইসোটোপ প্রকৃতিতে পাওয়া যাবে 100%। আমি এরকম করে কল্পনা করি, ধরো এর দুইটা আইসোটোপ আছে, A1 A2। এখন এই দুইজন মিলে প্রকৃতিতে আমরা পাবো 100%। দুইজন মিলে কত পার্সেন্ট? 100%। এখন তোমাদের বলে দিলাম আমি A1 আমার কাছে 25% আছে। A1 কত পার্সেন্ট আছে? 25%। তাহলে তুমি বলো তো দেখি A2 কত পার্সেন্ট হবে? এটা 75% আছে। কিভাবে বলছি এটা? মানে 100 থেকে আমরা 25 বিয়োগ করে দিয়েছি, তাইলে তো A2 পাওয়া যায়। আচ্ছা, এখন ধরো আমি এরকম করে বললাম যে দুইজনে মিলে কত পাই? প্রকৃতিতে 100% আছে। A1 ধরো x%, তাহলে A2 কত হবে? 100 বিয়োগ x, মানে 100 থেকে x বিয়োগ করলে কি পাবো আমরা? মানে A2 পেয়ে যাবো। বুঝতে পারছো? তাহলে আমরা A সমান লিখলাম x%, B সমান হবে 100 বিয়োগ কত? x। এখন আমরা x এর পরিমাণ বের করলে অঙ্কটা আমাদের করা যাবে। আমি একটু করি অঙ্কটা। এখন আমরা সূত্রটা এখানে লিখি, আপেক্ষিক পারমাণবিক ভর সমান সূত্রটা কি? AM1 প্লাস BM2 প্লাস, সরি আর সামনের দিকে আর বসবে না, বাই নিচে হচ্ছে 100। এবার আসো আমরা আপেক্ষিক পারমাণবিক ভর কত আছে? 63.5, সেটা বসানি 63.5। এর পরিমাণ আছে কত? x, M1 আছে 63, বি এর পরিমাণ আছে 65, বি এর পরিমাণ আছে কত? 100 বিয়োগ x, আর M2 আছে কত? 65, নিচে হচ্ছে 100। মানগুলা বসিয়ে নিলাম ডিরেক্ট। মান বসানোর পরে আমরা এই কোণা গুণ করে দিব। মানে এখানে নিচে কিছু না, মানে 1 আছে, মানে আর গুণ এটাকে বলে। এখানে কিছু না, মানে 1 আছে, ধরো 1 এর সাথে এ পাশ গুণ, আর 100 এর সাথে এটা গুণ। তাহলে 100 এর সাথে এটা গুণ করলে আমাদের কত হবে? 6350। আর 1 এর সাথে এটা গুণ করলে বাকি এটাই হয়ে যাবে। আমরা একটু সাজাই লিখে নিই, 63x প্লাস 65 দিয়ে 100 কে গুণ করলে 6500, এই মাইনাস আর এই প্লাস, প্লাস আর মাইনাস মাইনাস 65x। এবার আমরা অঙ্কগুলো আলাদা করবো, আর সংখ্যা যে x এর মান সেগুলো আলাদা করবো। এখানে ধরো 65 আছে, সেটাকে এই পাশ থেকে পাশে নিয়ে আসে। এটা আছে প্লাস, প্লাস এর পাশ থেকে পাশে আসলে কোথায় হয়ে যাবে? মাইনাসে চলে আসবে। আর এই পাশে থাকবে 63x বিয়োগ 65x। এবার আমরা এটা করে নিই, ধরো এটাকে পাশে নিয়ে আসি, এটাকে পাশে নিয়ে যাই। আচ্ছা, আগে বিয়োগ করে নিই। এটা থেকে এটা গেলে হচ্ছে -150, আর এটা করে নিলে হবে -2x। এবার আমরা মাইনাসে মাইনাসে কেটে দিতে পারি, অথবা এই মাইনাসটা এই পাশে নিয়ে 2x এই পাশে নিয়ে আসি, -150 এই পাশে নিয়ে যাই। এবার মাইনাসে মাইনাসে কাটা, x সমান কত হবে? x সমান হচ্ছে 75%। আশা করি বুঝতে পারছে। x মানে কি? x মানে হচ্ছে a হচ্ছে 75, a হচ্ছে কত? 75। তাহলে আমরা বলতে পারি b কত আছে? b হচ্ছে 100 বিয়োগ 75, মানে b হচ্ছে 25%। বুঝা গেছে আশা করি। আমি প্রথম থেকে আরেকবার একই ক্যালকুলেশনে বুঝাই। আমাদের M1 63, M2 65, আপেক্ষিক পারমাণবিক ভর 63.5। A1 ধরে নিলাম x, তাহলে b হবে 100 বিয়োগ কত? x। সূত্র লিখে নিলাম। সূত্রে আপেক্ষিক পারমাণবিক ভরের মান 63.5 আছে, 63.5 বসাই নিলাম। a এর মান x, x বসালাম, M1 এর মান 63 বসালাম, প্লাস এর প্লাস, b আছে 100 বসালাম, 100 b আছে 100 বিয়োগ x, 100 বিয়োগ x বসালাম, M2 আছে 65, 65 এনে বসালাম, নিচে 100। এখানে কিছু নেই, মানে নিচে 1 আছে, আমরা 100 আর 63.5 দিয়ে গুণ করে দিলাম, 6350। এরপর 63 আর x, 63 আগে লিখে নিলাম, 65 দিয়ে 100 এর গুণ করলে 6500, প্লাস আর মাইনাস মাইনাস, 65 আর x এর গুণ করলে 65x। অঙ্কগুলো আলাদা করব, x এর মানগুলো আলাদা করব। এটা প্লাস আছে, প্লাস এই অঙ্কের পাশ থেকে পাশে আসলে মাইনাস হয়ে যাবে, -6500। আর 63x আর 65x লিখে দিলাম। তুমি এটা থেকে এটা বিয়োগ করে দাও, দেখবে যে -150 পাবা। 63x থেকে 65x বিয়োগ করলে -2x। -2x এর পাশে নিয়ে গেছে, 150 কে পাশে নিয়ে গেছে, কারণ আমাদের x এর মান বের করতে হবে। আমার দরকার x এর মান, মাইনাসে মাইনাসে কাটা গেল, 2 দিয়ে 150 টা ভাগ করে দাও, 75 পাবা। মানে a হচ্ছে 75 আর b হচ্ছে কত? 25। b পাবো 100 থেকে 75 বিয়োগ করলে 25, শেষ। মানে কপার 63 এর পরিমাণ আছে 75%, আর কপার 65 এর পরিমাণ আছে কত? 25%। আশা করি বুঝতে পারছো। এই অঙ্কটা একটু হার্ড হলেও তোমরা একটু ভালো করে বাসায় একটু কয়েকবার প্র্যাকটিস করবে, ইনশাআল্লাহ আশা করি তোমাদের এই ধরনের আর কোনো সমস্যা এই ধরনের অঙ্কে আর কোনো সমস্যা থাকবে না। আমাদের এই পার্টের পরে আছে আণবিক ভর হতে, তৃতীয় অধ্যায়ের এটা, আণবিক ভর হতে।
আণবিক ভর হতে আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়। আণবিক ভর হতে আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়। আমরা আগামী দিন এই অধ্যায়ের কয়েকটা সৃজনশীল প্র্যাকটিস করাবো। আগামী দিনের যেদিন পড়াবো ওই দিন ইনশাআল্লাহ আগামী দিনের পাঠে। তো বলা হয়েছে আণবিক ভর নির্ণয় হতে আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করে। একদম ইজি এটা আমরা আগেও পড়ছিলাম, তোমাদের মনে আছে কিনা। আমরা আণবিক ভর নির্ণয় করাইছি, বেসিক পার্টের মধ্যে এটা আছে। তোমরা পিছনের ভিডিও দেখে নিতে পারো, বেসিক পার্টের ভিডিওটা, অথবা এটা যদি একটু মনোযোগ দিয়ে দেখো তাহলে বুঝতে পারো। আমরা শুধু এই দুইটার আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করি। আসো সালফিউরিক অ্যাসিড বের করব। এখন আমরা প্রশ্নটা আগে লিখিনি এরকম করে, H2SO4 এর আণবিক ভর নির্ণয় করো, ভর নির্ণয় করো। আমি একদম শর্টকাটে বিষয়টা করাবো, শর্টকাটে একদম শর্ট টেকনিক। হাইড্রোজেনের পারমাণবিক ভর কত? দেখবে এটা পর্যায় সারণীতে আছে, পর্যায় সারণীতে হাইড্রোজেনের ঘরে ভর আছে 1। এবার হলো সালফার। সালফারের পারমাণবিক ভর কত? সালফারের পারমাণবিক সংখ্যা 16 আর ভর হচ্ছে 32। তুমি বইতে দেখে নিবা ভর 32 আছে তার। অক্সিজেন আসি, অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 8 আর পারমাণবিক ভর হচ্ছে কত? 16। এগুলো আগে লিখে নেব। এবার আসো এটার আণবিক ভর নির্ণয় করি, H2SO4। একদম শর্টকাটে বলছি করবো, এই জন্য শর্টকাট ভাবে করতেছি। দেখো হাইড্রোজেন আছে, প্রথমে হাইড্রোজেন আছে 1, তাহলে আমরা 1 লিখে দিলাম। তার গায়ে আছে কত? 2, সেটু কি করে দিব? আমরা গুণ করে দিলাম। এই মৌল থেকে এই মৌল গেলে তুমি প্লাস লিখবা, দিলাম প্লাস। সালফার আছে 32 লিখলাম। সালফারের গায়ে কেউ নাই, কিছু দিয়ে গুণ করতে হবে না। সালফার থেকে আমরা অক্সিজেনের গায়ে প্লাস দিলাম। অক্সিজেন আছে 16 বসালাম। অক্সিজেনের গায়ে আছে 4 দিয়ে কি করবো? আমরা গুণ করে দিব। আমি আরেকবার একটু এই জিনিসটা একটু বুঝাই দিই। বললাম কি, হাইড্রোজেন আছে 1 বসালাম, গায়ে 2 যাবে গুণে। এই মৌল থেকে এই মৌল গেলে প্লাস, সালফার আছে 32 বসালাম। আবার এই মৌল থেকে এই মৌল গেলে তখন প্লাস, অক্সিজেন আছে 16 বসালাম, তার গায়ে 4 আছে, 4 দিয়ে গুণ করে দিলাম। তুমি ক্যালকুলেশন করবে, দেখবে যে 98 পাওয়া শেষ। আশা করি বুঝতে পারছো। এবার হাইপোফসফরিক যেটা আছে সেটা আমরা একটু করি, তাহলে তোমাদের জন্য আরেকটু সুবিধা হবে, এই বিষয়টা তোমরা ক্লিয়ারলি বুঝে ফেলবা। আচ্ছা, H3PO4। তাহলে এখানে হাইড্রোজেনের কত? হাইড্রোজেনের পারমাণবিক ভর 1, ফসফরাস হচ্ছে 31, তোমরা দেখে নিবা ভর 31, অক্সিজেন হচ্ছে 16। আমরা যদি করি H3PO4, তাহলে হাইড্রোজেনের কত আছে দেখো তো। হাইড্রোজেন আছে 1 বসালাম, গায়ে আছে 3 যাবে গুণে। এই মৌল থেকে এই মৌল গেলে প্লাস দিলাম প্লাস। ফসফরাস আছে কত? 31 বসালাম। আবার ফসফরাস থেকে যদি অক্সিজেন যায় তখনও প্লাস দিতে হবে। অক্সিজেন আছে 16 বসালাম, গায়ে আছে 4 যাবে কোথায়? গুণে। ক্যালকুলেশন করলে তুমি এটাও মনে হয় 98 আসবে। এটা আমি আরেকবার বুঝে, হাইড্রোজেন 1 আছে 1 বসালাম, গায়ে 3 আছে 3 দিয়ে গুণ করলাম। এই মৌল থেকে এই মৌল গেলে প্লাস দিলাম, ফসফরাস 31 বসাই নিলাম। আবার এই মৌল থেকে এই মৌল গেল প্লাস, অক্সিজেন আছে 16 বসালাম, গায়ে আছে 4 গুণ করলাম, ক্যালকুলেশন করলাম, রেজাল্ট বের হয়ে গেল। এটা আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়। আশা করি তোমরা টপিকগুলো বুঝতে পারছো। আমাদের এই অধ্যায়তে মোটামুটি এই পর্যন্তই। এই পার্টগুলোই বুঝার ছিল, আমি পার্টগুলো বুঝিয়ে দিলাম। তোমাদের আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছে আইসোটোপের পার্ট, তেজস্ক্রিয় আইসোটোপের পার্ট। তেজস্ক্রিয় আইসোটোপ, আমি এই বিষয়গুলো হালকা করে একটু আলোচনা করব, অত বেশি আলোচনা করব না, হালকা করে একটু আলোচনা করার চেষ্টা করব। তেজস্ক্রিয় আইসোটোপ কি? তেজস্ক্রিয় আইসোটোপ হচ্ছে যে সকল কণা থেকে, যে সকল আইসোটোপ হতে তেজস্ক্রিয় আইসোটোপ, যে সকল আইসোটোপ হতে তেজস্ক্রিয় কণাগুলো নিঃসরিত হয়, যে সকল আইসোটোপ হতে তেজস্ক্রিয় কণাগুলো নিঃসরিত হয় তাকে তেজস্ক্রিয় আইসোটোপ বলা হয়। এখন প্রশ্ন হতে পারে তেজস্ক্রিয়তা কি? আমরা আগে তেজস্ক্রিয়তা একটু আলোচনা করি। তেজস্ক্রিয়তা প্রথম লিখলাম তেজস্ক্রিয় আইসোটোপ, যে সকল কণা হতে তেজস্ক্রিয়, যে সকল আইসোটোপ হতে তেজস্ক্রিয় কণাসমূহ নিঃসরিত হয় তাদেরকে তেজস্ক্রিয় আইসোটোপ বলা হয়। তেজস্ক্রিয়তা কি? কোন মৌল হতে তেজস্ক্রিয় কণা বা রশ্মি নির্গমনের ঘটনাকে তেজস্ক্রিয়তা বলে। আবার বলতে, কোন মৌল হতে স্বতঃস্ফূর্তভাবে তেজস্ক্রিয় কণা বা রশ্মি নির্গমনের ঘটনাকে তেজস্ক্রিয়তা বলা হয়। এখন তেজস্ক্রিয় কণা হচ্ছে কয়টা? তেজস্ক্রিয় কণা হচ্ছে 3টা, আলফা, বিটা, গামা। এই 3টা হচ্ছে তেজস্ক্রিয় কণা। তেজস্ক্রিয় রশ্মি থেকে এই 3টা রশ্মি, তেজস্ক্রিয় মৌল থেকে এই 3টা রশ্মির বিকিরণ ঘটে। তেজস্ক্রিয় মৌল কোনগুলো? লেড হচ্ছে 82 এর উপরে যেগুলো আছে, 82 এর উপরে পর্যায় সারণীতে যে মৌলগুলো আছে সেগুলো হচ্ছে কি তেজস্ক্রিয় মৌল।
এখন নিউক্লিয়ার বিক্রিয়া কি? নিউক্লিয়ার বিক্রিয়া প্রশ্ন আসতে পারে, নিউক্লিয়ার বিক্রিয়া কি? নিউক্লিয়ার বিক্রিয়া, নিউক্লিয়ার বিক্রিয়া হচ্ছে যে সকল বিক্রিয়ায় পরমাণুর নিউক্লিয়াসের পরিবর্তন ঘটে, যে সকল বিক্রিয়ায় পরমাণুর নিউক্লিয়াসের পরিবর্তন ঘটে তাকে নিউক্লিয়ার বিক্রিয়া বলে। মানে নিউক্লিয়াসের পরিবর্তন হবে, সেটাই হবে কি নিউক্লিয়ার বিক্রিয়া। আচ্ছা, নিউক্লিয়ার বিক্রিয়া হচ্ছে দুই ধরনের, এক হচ্ছে নিউক্লিয়ার ফিশন, নিউক্লিয়ার ফিশন বা ফিশন। আচ্ছা, ফিশন লিখলে হবে, ফিশন লিখলে হবে। আরেকটা হচ্ছে নিউক্লিয়ার ফিউশন, নিউক্লিয়ার ফিউশন, নিউক্লিয়ার ফিউশন। এখন ফিশন কি আর ফিউশন বিক্রিয়া কি, এই দুটো বিষয় আছে পরীক্ষায়। ফিশন দেখো, ফিশন হচ্ছে ছোট, ছোট মানে কি? মানে যে নিউক্লিয়ার বিক্রিয়ায় একটি ভারী নিউক্লিয়াস ভেঙে ছোট ছোট নিউক্লিয়াসে রূপান্তর ঘটবে। আমি একদম শর্টকাটে বলছি, ফিশন হচ্ছে ছোট। তো ছোট মানে হচ্ছে ছোট ছোট করা, মানে যে নিউক্লিয়ার বিক্রিয়ায় একটি ভারী নিউক্লিয়াস ভেঙে ছোট ছোট নিউক্লিয়াসে রূপান্তর ঘটবে তাকে নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া বলা হয়। এটা পারমাণবিক বোমা তৈরিতে ব্যবহার করা হয়। এরপর নিউক্লিয়ার ফিউশন, নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া কি? যে নিউক্লিয়ার বিক্রিয়ায় ফিউশন বড়, মানে বড় কিছু তৈরি হবে। যে নিউক্লিয়ার বিক্রিয়ায় একাধিক ছোট ছোট নিউক্লিয়াস যুক্ত হয়ে একটি ভারী নিউক্লিয়াসে রূপান্তর ঘটে তাকে নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া বলে। আবার বলি, যে নিউক্লিয়ার বিক্রিয়ায় ছোট ছোট নিউক্লিয়াস যুক্ত হয়ে একটি ভারী নিউক্লিয়াসে রূপান্তর ঘটে তাকে নিউক্লিয়ার ফিউশন বলা হয়। এটা হচ্ছে সূর্য থেকে যে আলো আসে পৃথিবীতে, তখন নিউক্লিয়ার ফিউশনের মাধ্যমে আসে। হাইড্রোজেন বোমার মধ্যে নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া সংঘটিত হয়। আর পারমাণবিক বোমার মধ্যে কি তৈরি হয়? নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া সংঘটিত হয়। জাপানে, তোমরা জানো জাপানে হিরোশিমা এবং নাগাসাকিতে সর্বপ্রথম আমেরিকা পরীক্ষামূলক মানে সফলভাবে দুটি পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটাইছে, আর এগুলোর ব্যাপক ক্ষতি সাধন হয়েছিল তখন। এখন পারমাণবিক বোমার ক্ষতি হওয়ার কারণ কি সেটা আমরা একটু আলোচনা করি, সংক্ষেপে একটু আলোচনা করব। ধরো একটা ইউরেনিয়াম পরমাণু দিয়ে আমরা পারমাণবিক বোমা তৈরি করলাম, সেটা হতে পারে এই কলমটা, এই কলমটাতে এই ধরো এই কলমটার সমান একটা ইউরেনিয়ামের খন্ড আছে। এখন এই খন্ডে লক্ষ কোটি ইউরেনিয়াম পরমাণু আছে, কোটি কোটি ইউরেনিয়াম পরমাণু আছে। আমরা শুধু একটা ইউরেনিয়াম পরমাণু নিয়ে আলোচনা করি। যখন পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটে, আমরা বলছি পারমাণবিক বোমা কেন এত বেশি ক্ষতি সাধন করে, সেটার কারণ কি সেটা আমরা একটু বর্ণনা করতেছি। মানে সেটা ধরো বিস্ফোরণ হলে তখন প্রায় 5 লাখ মানুষ মারা গেছে হিরোশিমা নাগাসাকিতে, এখন তো যদি হয় কোটি কোটি মানুষ মারা যাবে এরকম। এটা এত বেশি ক্ষয় সাধন করার কারণ কি? কারণ হচ্ছে ধরো আমরা যদি এরকম একটা ইউরেনিয়ামের খন্ড নিলাম, খন্ড দিয়ে এই খন্ড দিয়ে ধরো পারমাণবিক বোমা তৈরি করা হয়েছে। যখন পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটবে তখন এই ইউরেনিয়ামটাকে একটা নিউটন দিয়ে আঘাত করা হয়। এখন নিউটন দিয়ে আঘাত করলে কি ঘটনা ঘটবে? নিউটন দিয়ে আঘাত করলে সেখান থেকে 3টা নিউটন তৈরি হবে, 3টা নিউটন কি হবে? তৈরি হবে। এখন এখান থেকে 3টে নিউটন তৈরি হলো, একটা নিউটন শক্তি উৎপন্ন করতে থাকবে, আর বাকি 2টা নিউটন আবার 2টা ইউরেনিয়াম পরমাণুকে এরকম করে আঘাত করবে। এরপরে যখন এখানে আবার আঘাত করলো তখন এখান থেকে আবার 3টে নিউটন তৈরি হবে এরকম করে, আবার এখান থেকে 3টে নিউটন তৈরি হবে এরকম করে। 3টা নিউটনের মধ্যে 2টা নিউটন আবার 2টা ইউরেনিয়াম পরমাণুকে আঘাত করবে। আবার এখানেও সেম, নিউটন 3টা, 2টা ইউরেনিয়ামকে আঘাত করলো আর একটা শক্তি উৎপন্ন করলো। কারণ এখানে তো লক্ষ কোটি কি আছে, ইউরেনিয়াম পরমাণু আছে, এই জন্য এটা শুধু ক্রমান্বয়ে এরকম চলতে থাকবে, শুধু ক্রমান্বয়ে চলতে থাকবে। আর এখানে কি হয়, 2টা ইউরেনিয়াম পরমাণুকে আঘাত করলে আবার এরকম করে ক্রমান্বয়ে 3টে নিউটন তৈরি হবে, হইতে হইতে থাকবে, শুধু অটোমেটিক চলতেই থাকবে। এটা যেহেতু তেজস্ক্রিয় বিক্রিয়া একবার চালু হলে সেটা চালু থাকার জন্য বাহির থেকে কোনো শক্তির প্রয়োজন হয় না, এই জন্য এটাকে বলা হয় শৃঙ্খল বিক্রিয়া বা শিকল বিক্রিয়া। মানে এটা শুধু এরকম করে চলতেই থাকবে আর শুধু ধ্বংসলীলা চালাবে। এই জন্যই পারমাণবিক বোমা কি করে? অনেক বেশি ক্ষতি সাধন করে। আমাদের মোটামুটি এই তৃতীয় অধ্যায় এই পর্যন্তই। আমি 4টা পার্টে তৃতীয় অধ্যায় শেষ করার চেষ্টা করছি, বেসিক গুলা, এগুলো শুধু বেসিক পার্ট। তোমরা এই বেসিক পার্ট গুলো দেখলে আশা করি সৃজনশীলে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। আমি আগামী দিন সৃজনশীল নিয়ে আলোচনা করবো। এই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।